সংসদে তারেক রহমানের চুপ থাকার রহস্য। বন্ধুগণ, তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। তারেক রহমান এখন বাংলাদেশের স্টিয়ারিংয়ে হাত রেখে বাংলাদেশটিকে পরিচালিত করার চেষ্টা করছেন। এখন সহজ ভাষায় যদি বলি, তিনি সংসদে যদি মুখরা হন তাহলে ভালো, নাকি চুপচাপ থাকলেন, মিতভাষী হলেন, প্রয়োজনে কথা বললেন, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে গেলেন অথবা সময় নিলেন, অথবা কৌশল অ্যাপ্লাই করলেন, এইগুলো ভালো? কোনটা ভালো হবে? ধরুন, আপনি বুঝতে পারছেন যে কোনো একটি গসিপিংয়ে আপনি যদি কোনো একটি মন্তব্য করেন অথবা কথা বলে ওঠেন, তাহলে সেই গসিপিংটা একটা কোয়ারেল অর্থাৎ ঝগড়ায় গিয়ে পরিণত হবে। তখন যদি আপনি মনে করেন কৌশল হিসেবে যে আপনি চুপ থাকলেন, পরবর্তীতে কাজের মাধ্যমে অথবা অন্যভাবে কোনো সেমিনারে অথবা জুৎসই কোনো প্রোগ্রামে আপনি হয়তো উত্তরটি দিলেন। এই যে আপনি কোয়ারেল থেকে পরিস্থিতিকে শান্ত রাখলেন, সেটা কিন্তু উত্তম। হ্যাঁ, বলতে পারে যে যদি সেই চুপ থাকার মধ্যে দুরভিসন্ধি থাকে, মানুষকে ছোট করা, কাউকে অপমান করা, অথবা প্রকৃতপক্ষে যে ঘটনাটি নিয়ে আলোচনার যে বিষয়গুলো আছে সেগুলো সামনে আনা দরকার, সেগুলো এড়িয়ে যাবার অথবা এড়িয়ে গেলে বিপদ আসছে এমন আশঙ্কা থাকছে, তারপরও অনৈতিক কৌশলে এড়িয়ে যাওয়া, সেটা তো নিশ্চয়ই ঠিক নয়। সেইগুলো নিয়ে বিরোধী দল নিশ্চয়ই কথা বলবে, সমালোচকেরা কথা বলবে, পর্যবেক্ষকগণ কথা বলবে, রাজনীতি বিশেষজ্ঞগণ নিশ্চয়ই মতামত প্রকাশ করবে। তবে তিনি যে চুপ থাকেন, এর মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে। আমরা দেখেছি যে 17 বছরের একটা কঠিন জগদ্দাল পাথরের মতো বসে থাকা জাতির কাঁধে হাসিনার রেজিমে, হাসিনা সংসদের ভেতরে যেভাবে ভোকাল ছিলেন বা মুখরা ছিলেন, তা ইতিহাসের জঘন্যতম এক ব্যাপার কিন্তু ছিল। তিনি কথা বলতে বলতে ওই যে তেলের দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, মানুষ ইলিশ কিনতে পারছে না, মাংস কিনতে পারছে না, টানা টানা পড়ে, তখন কিন্তু উনি কাঁঠালের রেসিপি, এই রেসিপি, ওই রেসিপি, বিভিন্নভাবে কিন্তু বিকল্প, তারপর মিষ্টি কুমড়ার রেসিপি, এগুলো কিন্তু তিনি সংসদের ভেতরে মুখরা হয়ে তিনি কিন্তু বলছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে মুখরা হতে গেলে উল্টাপাল্টা অনেক কিছু বের হয়ে আসে। তারেক রহমান সেই অবস্থা থেকে হয়তো নিজেকে মুক্ত রাখার চেষ্টা করছেন। আসলে যিনি প্রধান থাকেন তিনি তো একদম সিরিয়াস যখন হয়ে যাবে তখন কথা বলবেন, এটাই তো সিস্টেম। কারণ তিনি হচ্ছেন সর্বশেষ, তারপরে রাষ্ট্রপতি। কিন্তু বাংলাদেশে তো প্রধানমন্ত্রী যেহেতু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রধানমন্ত্রী এখানে কার্যকর একজন পরিচালক, রাষ্ট্রপতি এখানে অলংকার মাত্র। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলা যায় সর্বোচ্চ এবং সর্বশেষ ব্যক্তি। তাহলে কোনো ঘটনা ঘটলে তার আগের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কথা বলবেন, সেই মানুষগুলো উত্তর দেবার চেষ্টা করবেন। সর্বশেষ যার কাছ থেকে যা দিয়ে আশা করবে একটি যুক্তি নির্ভর বক্তব্য, তখন তিনি কিন্তু বক্তব্য দেবেন। যেমন সেই জন্য মাঝে মধ্যে তিনি
জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি তো চাইলে প্রতিদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। তার অর্থই হচ্ছে যে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি সর্বশেষ আশ্রয়। সেই জন্য তার কাছ থেকে সর্বশেষ যখন কেউ সঠিক তথ্যটি দিতে পারছে না অথবা চূড়ান্ত বক্তব্যটি দেওয়ার অধিকার রাখছে না, সেটার অধিকার কিন্তু রাখেন এই প্রধানমন্ত্রী। ফলে তিনি বেছে বেছে চিন্তা করে কথা বলেন। এখন অনেকেই বলবেন যে হ্যাঁ, তিনি চিন্তা করে বলেন বলেই তো তিনি নির্বাচনের আগে ওই যে ইপিজেড করে দেবে, যে জায়গায় ইপিজেড অনেক বছর ধরে আছেই, সেখানে তিনি তার তথ্যের ঘাটতির কারণে তিনি বলে ফেলেছেন যে এখানে আমি ইপিজেড করে দেব। আবার এক জায়গায় বলেছেন যে এখানে অমুক চাষ হয়, সুতরাং যেন চাষ বেশি হয় সেই জন্য আমি এটা করব। অথচ দেখা যায় সেখানে ওই পণ্যের চাষ, ওই ফসলের চাষ হয়ই না। এরকম কিছু ভুল তিনি কিন্তু করেছেন। ওই ভুলেরও একটা দায় কিন্তু আছে যারা তাকে গাইড করেছে। এখন বলবেন যে তাকে আবার গাইড কে করবে, তিনি তো বাংলাদেশের স্টিয়ারিং এ হাত রেখে বসে আছেন, অথবা তিনি তো একটা দলের প্রধান। একটা দলের প্রধান হলেও তাকে গাইড করারও কিন্তু লোক আছে, যেমন উপদেষ্টাগণ আছে, তার একান্ত ব্যক্তিগত সচিব আছে, তার কথাগুলো সাজিয়ে দেয়া, তাকে সঠিক তথ্যগুলো পৌঁছে দেয়া, তার যে বক্তৃতার যে পত্রটি বা স্ক্রিপ্টটি সেটা কেউ লিখে দেবেন, অথবা কোনো খসড়া থাকলে সেটাকে ঠিকঠাক করে দেবেন, এইগুলোর জন্য তো লোক থাকবে। সেই জন্য তো বড় দলে তিনি একজন কর্তা ব্যক্তি, প্রধান ব্যক্তি। সেই জন্য বলবো যে কিছু ত্রুটি আমরা পেয়েছি, যে ত্রুটিগুলো হয়তো তার দিকেই যায়, যে তিনি প্রধান হয়ে তিনি তো চেক করবেন বা তিনি তো এটা নিশ্চিত করবেন তার উপদেষ্টা দিয়ে হোক, অথবা তার সেক্রেটারি দিয়ে হোক, অথবা অ্যাসিস্ট্যান্ট দিয়ে হোক, কিন্তু চেক করে এটাকে তারপর নিয়ে তিনি হয়তো বক্তৃতায় যাবেন, অথবা তিনি নিজেই কিছু খসড়া নিয়ে নেবেন। যদি এমন হয় তাৎক্ষণিক বক্তৃতা করতে হচ্ছে, তিনি তো তার সেই চৌকসপনা তার ব্রেইনে থাকবে। তো তিনি তো সাধারণ মানুষের মতো দুটো চোখের মানুষ হবেন না, তার চারপাশে চোখ থাকবে। তিনি তাৎক্ষণিক 1-2 মিনিটে কিছু তথ্য তিনি কালেক্ট করে দেবেন এবং সেই তথ্য ধরে তিনি আলোচনা করবেন। অথবা আগে থেকেই তিনি অঞ্চল নিয়ে, সেখানকার ভূপ্রকৃতি, সেখানে কি কি ধরনের চাষাবাদ হয়, সেখানে কি কি শিল্প কারখানা আছে, কি কি ধরনের ঐতিহ্য আছে, এগুলো নিয়ে তিনি আগেই প্র্যাকটিস করবেন। নিশ্চয়ই এই কথাগুলোও সত্য। যেখানে তার গ্যাপ ধরা পড়েছে, এটা আমরা বুঝে নেব শুধু উপদেষ্টাদের অথবা সেক্রেটারি দোষ নয়, তার নিজেরও এখানে গ্যাপ আছে। এই গ্যাপটি তার পূরণ করার দরকার ছিল, কারণ তিনি যেহেতু বড় দলকে লিড দিচ্ছেন। একইভাবে বাংলাদেশকে তিনি এখন লিড দিচ্ছেন। তিনি কখন চুপ থাকবেন কোন কথাটিতে, সেই চুপ থাকার ব্যাপারে তার কিন্তু নিজেরও চিন্তা আছে, যে এখানে এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, তার দিকেই প্রশ্ন যাচ্ছে বা তার কাছ থেকে উত্তরটি আসলেই সেটাই বরং চমৎকার হতো, কিন্তু তিনি হয়তো সেই সময়েও চুপ থাকছেন, তখন মানুষ এটা নিয়ে সমালোচনা করছে। আরেকটি বিষয়, তিনি সবসময় কিন্তু একটা সিম্পল ড্রেস আপে চলাফেরা করেন, যেমন শার্ট, দু হাতে যে ফুল স্লিভ, সেই ফুল স্লিভ শার্টের হাতাটা তিনি গুটিয়ে নিয়েছেন 2-3 ভাঁজে। এরপর তিনি ইনটা ছেড়ে দিয়েছেন, একটা নর্মাল অফিসিয়াল প্যান্ট পরে আছেন, জুতো পরে আছেন। এই অবস্থায় তিনি হাঁটছেন, চেয়ারে বসছেন, কথা বলছেন, সংসদে যাচ্ছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, কূটনীতিকদের সাথে কথা বলছেন, এইরকম কিন্তু দেখা যায়। এই যে তার অ্যাপিয়ারেন্স উইথ ড্রেসেস, উইথ অ্যাটিচিউড, দারুণ লাগে, দারুণ। একজন রাষ্ট্রপ্রধান সাধারণ সাদামাটা থাকবেন, এই ব্যাপারটি দিয়ে কিন্তু তিনি তার সততা প্রকাশ করছেন। আমরা জানি যে প্রাক্তন প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কতটা সৎ মানুষ ছিলেন। তিনি খুবই সাধারণ খাবার খেতেন, খুবই সাধারণ মানের
তিনি পোশাক পরতেন, খুবই সাধারণ জীবন যাপন করতেন। তার সময়কার শাসনকে বলা হয় তলাবিহীন ঝুড়ি। এটা বিরোধীরা বা যারা জিয়াউর রহমানের সমালোচনা করেন তারা হয়তো তিরস্কার হিসেবে বলেন, টিটকারি করেন, কিন্তু যারা সত্যিকার অর্থে জিয়াউর রহমানের শাসন দেখেছেন তারা জানেন যে তিনি এতটাই সৎ ছিলেন যে তার সময়ে দুর্নীতি বা অন্যান্য রকমের যে লুটতরাজ এই সমস্ত কিছু ছিল না, এবং তিনি ব্যক্তিগতভাবে সেটা বারবার দেখিয়ে গেছেন। তার খানাপিনা, চলাফেরা, থাকা, আবাসস্থল, তার ভেহিকেল ব্যবহার, তার সরকারি প্রোটোকল, তার দেশ বিদেশে চলাফেরা সবকিছুর দিক থেকে তিনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন যে জিয়াউর রহমান কেমন সৎ মানুষ ছিলেন। তো তারই ছেলে হচ্ছে এই তারেক রহমান, যিনি ভদ্রচিতভাবে কথা বলেন এবং তিনি তার যে পোশাক পরিচ্ছদ সেটাও খুব সাধারণ সাদামাটা। অনেকেই বলেছেন যে তার এই পোশাক পরিচ্ছদের মতো তার মনটাকেও আমরা চাই। তিনি যেন কারোর প্রতি ক্রুয়েল না, ওই হাসিনার মতো বিরোধী মতকে, বিরোধী পক্ষকে, বিরোধী দলকে হেনস্থা করা, ছোট করা, নানা অজুহাতে তাদের উপর নিপীড়ন চালানো, এইগুলো যেন তারেক রহমান তার নেতৃত্বে না হয়। এবং তার নেতাকর্মীরা দুর্নীতি করবে, লুটতরাজ করবে, চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, পেশশক্তি দেখাবে, ধর্ষণ করবে, জমি দখল করবে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে, টেলিভিশন চ্যানেল দখল করবে, পত্রিকা অফিস দখল করবে, তারপর নিউজগুলো ম্যানিপুলেট করে করবে, নিজেদের মতো করে মিডিয়াগুলোকে কন্ট্রোল করে নিজেদের শুধু স্তুতি প্রশংসা প্রকাশ করবে, দেশের প্রকৃত চিত্র প্রকাশ করবে না। এই সমস্ত জায়গা থেকে তিনি যেন মুক্ত থাকেন, তিনি যেন স্বচ্ছ থাকেন। তারেক রহমান তার অ্যাপিয়ারেন্স, তার ড্রেস, তার চলাফেরা, তার কথা বলার স্টাইলের মতোই তিনি যেন বাস্তব ক্ষেত্রেও বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে, দশের স্বার্থে তিনি যেন ঠিক সেরকম একজন সৎ মানুষের পরিচয় দেন। যদি এটা দিতে পারেন এবং তার চেষ্টা যদি মানুষ বুঝতে পারে যে তিনি আসলে চেষ্টা করছেন, একটা বড় দল হ্যান্ডেল করা এত সহজ নয়। নানা মন, নানা মানুষ, নানা তার চিন্তাভাবনা থাকতেই পারে। সেক্ষেত্রে সবাই একদম চেইন অফ কমান্ড মানবে বা মেনে চলবে, এটা একটু দুরূহ ব্যাপার যদি খুব বেশি গভীর আদর্শিক দল না হয়। সেক্ষেত্রে তারেক রহমানের যে চেষ্টা, যে তিনি চেষ্টা করছেন দুর্নীতি কমাতে, তিনি চেষ্টা করছেন চাঁদাবাজি কমাতে, তিনি চেষ্টা করছেন সরকারি সম্পদ কম মিসইউজ করে দেশের উন্নয়নে অবদান রাখতে, তিনি চেষ্টা করছেন যে সরকারি কর্মকর্তাগণ যেন ঠিকঠাক মতো অফিস করেন, তিনি চেষ্টা করছেন সরকারের যে সরকার পরিচালনার ব্যয় আছে সেটা কমাতে, এবং মানুষের উপর যেন জীবন নির্বাহের যে ব্যয় সেটা যেন কঠিন থেকে কঠিনতর না হয়, যেন সহজ হয়। সেই জন্য তার যে চেষ্টা, সেই চেষ্টাটুকু যদি মানুষ বুঝতে পারে, দেখতে পারে, তার আন্তরিকতা, তাহলে মানুষ কিন্তু তারেক রহমানকে পছন্দ করবেই। আর তারেক রহমান যখন তার আওতাধীনে কাছাকাছি থাকা নেতা নেত্রীদেরকে তার মতো করে গড়ে তোলার চেষ্টা করবেন, তখনও কিন্তু মানুষ তাকে পছন্দ করবেন নিঃসন্দেহ। এবং তারেক রহমানও একজন জিয়াউর রহমানের মতো সৎ রাষ্ট্রপ্রধান হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কিন্তু লিখিত হয়ে থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে তারেক রহমান ঠিক যেমনটি আমরা চাই তেমনটি তিনি তার শাসন ক্ষমতায় দেখাবেন।